বিসমিল্লাহির রহমানির রহিম। শুভকামনা সকলের জন্য। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। আজকে আমার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ স্বাধীনতা লাভ। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত ক্লাসে তোমাদের কিছুটা আলোচনা করেছি, শেষ করতে পারিনি। আজকে আমি আলোচনাটা শেষ করার ইচ্ছা রাখছি। তো একটু খেয়াল করে দেখো, গত ক্লাসে আমি তোমাদের 6 দফা নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা। আজকে আমি আলোচনা করব তিনি যে 6 দফাটা পেশ করেছিলেন তার প্রতিক্রিয়াটা কী হয়েছিল। 6 দফার মূল কথাই ছিল কিন্তু স্বায়ত্তশাসন, কিন্তু কেন্দ্রীয় শাসক গোষ্ঠী উপলব্ধি করেছে এই স্বায়ত্তশাসনের দাবিগুলো শেষ পর্যন্ত এক দফায় পরিণত হবে, সেটা হচ্ছে চূড়ান্ত স্বাধীনতা। কিন্তু আলটিমেটলি কিন্তু সেটাই হয়েছিল শেষ পর্যন্ত, কারণ এই 6 দফা দাবিকে তারা সহজভাবে মেনে নেয় নাই। আর মেনে নেওয়াটাই হচ্ছে কিন্তু তাদের জন্য একটা কাল। কিন্তু বাঙালি জাতি কখনোই হেরে যাবে না। বাঙালি জাতি তার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবেই যাবে। আর তাদের নেতৃত্বে যদি থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 6 দফাটা পেশ করেছিলেন এবং যার 6 দফাটার মূল কথাগুলো কি ছিল। প্রথম দফাটা ছিল শাসনতান্ত্রিক কাঠামো হবে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কোথায় থাকবে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার পরিধিটা কতটুকু হবে। তৃতীয়ত, মুদ্রা সংক্রান্ত। চতুর্থ হচ্ছে রাজস্ব কর বা শুল্ক সংক্রান্ত। পঞ্চম হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত। ষষ্ঠ ক্ষমতা হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠন সংক্রান্ত। তো এইগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তার পরবর্তী প্রতিক্রিয়াটা কি হয়েছিল। তার পরবর্তী প্রতিক্রিয়ায় আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার এটাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে এবং তারা এটাকে সন্দেহজনকভাবে দেখে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে এটার সপক্ষে 6 দফা সপক্ষে তিনি আন্দোলন করেন। দেশব্যাপী তিনি প্রচারণা চালান যাতে জনগণের ম্যান্ডেট লাভ করতে পারেন। তো এরকমই একটা মিছিলে, এরকমই একটা সম্মেলনে তিনি, অর্থাৎ 6 দফা সংক্রান্ত বিষয়ে জনগণের ম্যান্ডেট লাভের জন্য তিনি একটা সমাবেশ করেছিলেন। সেই সমাবেশ থেকেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করা হয়। পুলিশ এই প্রতিবাদে সে দেশব্যাপী একটা ধর্মঘট শুরু হয় এবং এই ধর্মঘটে তারা ধর্মঘট চলাকালে পুলিশের গুলিবর্ষণ করে এবং ঢাকা ও নারায়ণগঞ্জে আনুমানিক 3 জনের মৃত্যু হয়। তো আমরা দেখতে পাই সেনাবাহিনী কর্তৃক আটক হয়ে তিনি 2 বছর জেলে ছিলেন। 1968 সালের প্রথম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ 35 জন বিশিষ্ট বাঙালি সামরিক এবং বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র নামে সুপরিচিত। মামলায় উল্লেখ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ এই কর্মকর্তারা ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের অন্তর্গত আগরতলা শহরে ভারত সরকারের সাথে একটি বৈঠকে পাকিস্তানকে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিল। অর্থাৎ 6 দফা আন্দোলনকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভারতকে এখানে সম্পৃক্ত করে এবং তারা এটাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এবং জনসম্মুখে সেটাই প্রমাণ করার চেষ্টা করে এবং এই অজুহাত দিয়ে তারা তখন কি করে, একটা বিচারের প্রহসনমূলক একটা বিচার করে এবং তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে। কিন্তু দেখা যাচ্ছে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফাকে কেন্দ্র করে গ্রেফতার হলে যে জনমনে যে তীব্র প্রতিক্রিয়া বা তীব্র প্রতিবাদ যে জনগণের মধ্য থেকে শুরু হয়, সেটাতে তার প্রেক্ষিতে আমরা দেখি যে 69-এর গণ অভ্যুত্থান ঘটে। অর্থাৎ ঐতিহাসিক আগরতলা মামলার বিচারকাজ চলাকালীন 1969 সালের জানুয়ারির 5 তারিখে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নবনির্বাচিত সভাপতি তোফায়েল আহমদের নেতৃত্বে তাদের 11 দফা দাবি পেশ করে, যার মধ্যে ছিল বঙ্গবন্ধুর 6 দফার সবগুলোই অন্তর্ভুক্ত। এই পরিষদের সিদ্ধান্ত ক্রমে আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি হয়। এই সংগ্রাম একসময় গণ আন্দোলনের রূপ নেয়। এই গণ আন্দোলনে 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। মাসব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন, 144 ধারা ভঙ্গ, কারফিউ, পুলিশের গুলিবর্ষণ এবং বেশ কিছু হতাহতের পর আন্দোলন চরম রূপ ধারণ করলে পাকিস্তান সরকার হার মানতে বাধ্য হয়। তার ফলে আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু সহ আরও যারা অভিযুক্ত, যারা আটক হয়েছিলেন বা গ্রেপ্তার হয়েছিলেন, তাদেরকে সরকার মুক্তি দিতে বাধ্য হয়। এবং আমরা দেখি এই
ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং বঙ্গবন্ধুর মুক্তি হওয়া, এটা কিন্তু বঙ্গবন্ধুকে রাজনীতির একেবারে কেন্দ্রীয় আলোচনায় এনে দেয়। অর্থাৎ বঙ্গবন্ধু কিন্তু এর আগে যতটা না পরিচিত ছিলেন, এই ঊনসত্তরের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেই কিন্তু তিনি কি করেন, রাজনীতির লাইমলাইটে চলে আসেন। অর্থাৎ তিনি তার ফোকাসটা বঙ্গবন্ধুর উপরেই পড়ে এবং বঙ্গবন্ধু কিন্তু একেবারে সারা দেশব্যাপী জনমানুষের নেতাই হিসেবে পরিণত হন। এবং তখন আমরা দেখি যে এই আন্দোলন, এই মুক্ত হওয়ার পরে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ পরদিন 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকা রেসকোর্সের ময়দানে, অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। তাহলে কত সালে এটা হয়েছিল? বঙ্গবন্ধু কিন্তু এর আগে শেখ মুজিবুর রহমান হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু এই ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি পরবর্তীতে 69-এর গণঅভ্যুত্থানের পরে যখন তিনি মুক্ত হন, কারাগার থেকে মুক্তি পান, তখন 1969 সালের 23 ফেব্রুয়ারি বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, এখানে এই সম্মেলনেই কিন্তু তাকে কি দেওয়া হয়, লাখো জনতার উপস্থিতিতে তাকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়। এই উপাধি কে প্রদান করেছিলেন? এই উপাধি প্রদানের ঘোষণাটা দিয়েছিলেন কে? তোফায়েল আহমেদ। তোমাদের কিন্তু এভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে, সেগুলো তোমরা খেয়াল করে উত্তর দেবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে 6 দফা, 6 দফাটাও তোমরা একটু খেয়াল করে দেখবে এবং এই 6 দফার প্রত্যেকটি দফার মূল বিষয়টা তোমরা মাথায় রাখবে। সবসময় এই 6 দফাগুলো তোমরা খেয়াল রাখবে যে 6 দফাটি কি কি ছিল, কারণ 6 দফা কিন্তু আমাদের বাঙালির স্বাধীনতা ইতিহাসে তথা বঙ্গবন্ধুর রাজনৈতিক অবদানের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা দেখতে পাই যে 1969 যে গণঅভ্যুত্থান ঘটে, গণঅভ্যুত্থানের পরেই কিন্তু তিনি কি পান, 6 দফার আন্দোলনের প্রেক্ষিতে, 6 দফা দাবি পেশ করার প্রেক্ষিতে যে কেন্দ্রীয় সরকারের মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়, তার ফলে তিনি 1968 সালে তিনি গ্রেপ্তার হন এবং 1969 সালে তিনি এক গণঅভ্যুত্থানের ফলে তিনি সেখান থেকে মুক্ত হন এবং 1969-এর 23 ফেব্রুয়ারি যে রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় এবং এই উপাধিটা ঘোষণা করেন তোফায়েল আহমেদ। এর ফলে এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1969 সালে আইয়ুব খানের আহ্বানে অনুষ্ঠিত এক সর্বদলীয় সম্মেলনে বঙ্গবন্ধু তার 6 দফা সহ অন্যান্য রাজনৈতিক চাহিদাগুলো মেনে নেওয়ার আহ্বান জানান এবং তা প্রত্যাখ্যাত হলে সম্মেলন থেকে বের হয়ে আসেন। 1969 সালের 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন যে এখন থেকে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে অভিহিত করা হবে। তাহলে এ ধরনের সাহসিক উচ্চারণ শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষেই দেওয়া সম্ভব। তার সাহসিকতার, তার বীরত্ব, তার সাহসিক নেতৃত্ব, তার সম্মোহনী ব্যক্তিত্ব সব কিছুই বাঙালি জাতিকে তারা অমিত তেজে দীপ্ত করে। বাঙালি জাতি অকুত ভয় হয়ে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে। বঙ্গবন্ধুর এই ঘোষণা সারা দেশে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদ এবং সামরিক কর্তারা তাকে এক বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে মূল্যায়ন করতে শুরু করেন। বঙ্গবন্ধুর বাঙালি সংস্কৃতি ও জাতিগত আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিতর্কে এক নতুন মাত্রা যোগ করে। অনেক বুদ্ধিজীবীর মতে বাঙালিদের আন্দোলন দ্বিজাতি তত্ত্বকে অস্বীকার করার নামান্তর, যার ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। বাঙালিদের জাতিগত ও সংস্কৃতিগত এই আত্মপরিচয় তাদেরকে একটি আলাদা জাতিসত্তা প্রদান করে। বঙ্গবন্ধু পাকিস্তানের ব্যাপক জনমত গড়ে তুলতে সমর্থ হন এবং বঙ্গবন্ধুর এই অমিত তেজ বা সাহস বা তার নেতৃত্ব বাঙালি জাতিকে এমন একটা লক্ষ্যে ধাবিত করে যে বাঙালি জাতি কোনো উপাদান ছাড়া, কোনো সাহসিকতা, তাদের কোনো সম্পদ বলো, তাদের কোনো কি বলবো, যে তারা কোনো যুদ্ধাস্ত্র ছাড়াই যেন তারা একটা আমরণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে তারা যে কোনো সময় প্রস্তুত। অর্থাৎ
কিছু নাই হাতে। যেমন তিতুমির যেমন কি করেছিলেন, যে লাঠি দিয়ে ব্রিটিশ সরকারদের প্রতিহত করার চেষ্টা করেন। তার মানে যে একজন নেতা জনগণকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে যে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে ধাবিত করেছিলেন, তাদেরকে অভয় করে দিয়েছিলেন, তারা অকুতভয় হয়ে উঠেছিল, তারা এক মরণপণ সংগ্রামে উজ্জীবিত হয়েছিল বঙ্গবন্ধুর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে। তাহলে আমরা দেখি এর পরবর্তীতে আমরা দেখি যে 1970 সালে নির্বাচন। 1970 সালে নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু কি হয়েছিল, স্বাধীনতা যুদ্ধের একটা মোড় ঘুরে উঠেছিল। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ থেকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত হওয়ার জন্য, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। বাঙালি জাতি যে প্রথমে অস্ত্র হাতে নিয়েছিল তা কিন্তু না। অর্থাৎ 1970 সালে নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে ষড়যন্ত্রমূলক অবস্থার সৃষ্টি করে, নিরীহ বাঙালির উপরে যে গুলি বর্ষণ করে, তারই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল। যদি এটা না হতো, প্রথমেই যদি বাঙালি আক্রমণ করতো, তাহলে হয়তো বিশ্ব নেতৃবৃন্দ মনে করতো হ্যাঁ সত্যি বঙ্গবন্ধু হচ্ছেন বিচ্ছিন্নতাবাদী। তো বঙ্গবন্ধু প্রথমেই অস্ত্র তুলে নেওয়ার কথা বলেননি, বঙ্গবন্ধু বাঙালিকে প্রথমেই গুলি বর্ষণের কথা বলেন নাই। তার প্রজ্ঞাপূর্ণ রাজনীতিক দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা দেখতে পাই যে 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে এই যে ফলাফল পাকিস্তানের দুই অংশের মধ্যে মেরুকরণ সৃষ্টি করে। পশ্চিম পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা জুলফিকার আলী ভুট্টো তিনি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। কিন্তু দেখা যাচ্ছে কি যে বঙ্গবন্ধুর এই বিজয়কে পশ্চিম পাকিস্তানি সরকার কিছুতেই মেনে নিতে পারে নাই। এই মেনে না নেওয়ার কারণ হচ্ছে যে তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে তাদের ভাঙন খুব তাড়াতাড়ি চলে আসছে। তারাই উপলব্ধি করতে পেরেছিলেন যে এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে শাসন ক্ষমতা দিলে তারা চূড়ান্ত স্বাধীনতার দিকেই এগিয়ে যাবে, তাদের পূর্ব পাকিস্তান তাদের হাতছাড়া হয়ে যাবে। তাহলে সেই প্রেক্ষিতে আমরা দেখি যে 1970 সালের যে নির্বাচনটা হয়েছিল, সেই 70 সালের নির্বাচনে যে তারা যে মানে আলোচনার নাম করে, অর্থাৎ বঙ্গবন্ধু যদিও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল পূর্ব পাকিস্তানে, তারপর তাকে ক্ষমতা ছেড়ে দেওয়া হয়নি। ক্ষমতা দেওয়ার জন্য তারা ক্ষমতা দেওয়ার নাম করে তারা কিন্তু আলোচনায় বসেছিল। যদিও তারা আলোচনার কথা বলেছিল, কিন্তু আলোচনার একটা ছিল তাদের উপলক্ষ্য মাত্র। এর প্রেক্ষিতে তারা কি করে, পশ্চিম পাকিস্তান থেকে যথেষ্ট পরিমাণে সামরিক সরঞ্জাম তারা আমদানি করে এই নিরীহ বাঙালিকে একেবারেই মিটিয়ে দেওয়ার জন্য। তৎকালীন সময় সামরিক সেনাবাহিনী প্রধান অর্থাৎ তখনকার সময় আইয়ুব খানেরও পথ চলে যায়, এবং যখন আমরা দেখি যে আবারও প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সামরিক শাসন গ্রহণ করেন। যদিও তিনি বলেছিলেন যে না, আমি এখানে গণতান্ত্রিক নির্বাচন দেব, গণতান্ত্রিক নির্বাচন যদিও তিনি দিয়েছিলেন, কিন্তু গণতন্ত্রের যে রায় অর্থাৎ নির্বাচনের যে রায় তিনি সেটা মেনে নেন নাই, এবং তিনি আলোচনার নাম করে তিনি কিন্তু নিরীহ বাঙালিকে একেবারেই ধ্বংস করার জন্য তিনি সেখানে একটা গভীর ষড়যন্ত্র করেছিলেন, যে এই নিরীহ বাঙালিকে একেবারেই ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্রের নীল নকশা তিনি প্রদান করেছিলেন, সেটা বাস্তবায়ন করার জন্যই তিনি সময় ক্ষেপণ করছিলেন। যদিও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে হ্যাঁ আমরা আলোচনায় আসো, আমি তোমাদেরকে ক্ষমতা দেব, কিন্তু এক পর্যায়ে তিনি গভীর বেদনার সাথে তিনি জনগণের কাছে উপস্থাপন করেন যে না, তারা আসলে আমাদের ক্ষমতা দেবে না, তারা এই জনগণের এই রায় আসলে তারা মেনে নেবে না। তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতা থেকে এই সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে তারা আটক করে পশ্চিম পাকিস্তানের জেলখানায় তারা নিয়ে যায়, এবং এদিকে আমরা জানি 25শে মার্চ রাত্রে এক ইতিহাসের এক কালো অধ্যায় রচিত হয়। 25শে মার্চ সেই কালো রাত্রিতে
পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরস্ত্র বাঙালি নিরীহ বাঙালির উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে, অনেক মানুষ মারা যায়। তারা চিন্তা করেছিল যে তারা এই দেশের মানুষকে গুলি বর্ষণ করে, তারা নির্যাতন করে এই দেশের মানুষকে দমন করে রাখবে, কিন্তু তারা জানতো না বাঙালি জাতি এক অকুতোভয় নেতৃত্বের সাথে পরিচিত হয়েছে, যে অকুতোভয় নেতৃত্ব তাদেরকে স্বাধীনতার সোনালী সূর্য নিয়ে আসবে, তাদেরকে স্বাধীনতার দিকে অগ্রসর করবে। তো আমরা দেখি সেই 26শে মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার আগেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তার মূল ঘোষণাটি ছিল ইংরেজিতে লেখা, বিশ্ববাসী যাতে সহজে বুঝতে পারে সেজন্যই তিনি ঘোষণাটি ইংরেজিতে লিখেছিলেন। মূল ঘোষণার অনুরূপ ছিল, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছে, যার কিছু আছে তা নিয়ে যত সে রুখে দাঁড়ায়, অর্থাৎ যে কোনো প্রতিকূলতার সাথে সংগ্রাম করার দীক্ষাটা কিন্তু বাঙালি জাতি চূড়ান্তভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে কিন্তু লাভ করেছে। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত, চূড়ান্ত বিজয় না অর্জন করার পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মতো দুঃসাহস সেই পশ্চিম পাকিস্তানি কুচক্রী মহলের হয় নাই। কিন্তু তো আমরা উপলব্ধি করলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের যে বলিষ্ঠতা, যে সাহসিকতা, যে অকুতোভয় নেতা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছিলেন স্বাধীনতার দিকে। পাকিস্তানি শাসকের রক্তচক্ষু তাকে দমন করতে পারেনি, অকুতোভয় বাঙালি এগিয়ে গেছে স্বাধীনতার সোনালী লক্ষ্যে। আজ আমরা স্বাধীন হয়েছি বঙ্গবন্ধুর শক্তিশালী নেতৃত্বে, সাহসিক নেতৃত্বে। বাঙালি জাতি এক মরণপণ সংগ্রামে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে এই যুদ্ধে, অনেক হারিয়েছে তার পরিবার পরিজন, অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে মানবতার জীবনযাপন করেছে। তবুও বাঙালিকে তারা স্বাধীনতা এনে দিতে পেরেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, এটাই তাদের জীবনের সাফল্য। তো আজকে আমরা দেখি যে এই বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং এই স্বাধীনতা যুদ্ধে তিনি তার জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তিনি বলেই গিয়েছিলেন, এটাই হয়তো আমার শেষ ভাষণ, অর্থাৎ মৃত্যুকে তিনি ভয় পান নাই। পশ্চিম পাকিস্তানি সরকার নিরীহ বাঙালির উপরে গুলি বর্ষণ করেছে, অত্যাচার করেছে নানাভাবে, কিন্তু বঙ্গবন্ধুকে হাতের মুঠোয় পেয়েও তারা হত্যা করতে পারেনি, যেটা করতে পেরেছে আমাদের বাঙালিরা। তো আমরা আমাদের বাঙালি জীবনের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায় যে আমরা আমাদের নেতাকে হত্যা করেছি। আমরা চরম অকৃতজ্ঞ জাতি হিসাবে পরিণত হয়ে গেছি। আমাদের এই কলঙ্কের লেখা আমরা দূর করে দিব। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্ব থেকে যে শিক্ষা লাভ করেছি, দেশকে ভালোবাসার যে শিক্ষা আমরা লাভ করেছি, আমরা দেশকে ভালোবেসে যাব। দেশকে ভালোবাসতে আমরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে আমরা জাতির স্বার্থকে আমরা প্রাধান্য দেব। আমরা ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করব। দেশ প্রেম আমরা বজায় রাখব এবং এই দেশের মানুষকে আমরা ভালোবেসে যাব। সেই শিক্ষাটা যেন আমরা বঙ্গবন্ধুর জীবন থেকে পাই। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে আমার আবার দেখা হবে।